মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম কবে? তিনি কি নিয়ম ভেঙে ভোটে লড়েছিলেন? বাড়ি থেকে চলে গিয়েছিলেন কেন? আত্মহত্যার চেষ্টা নয়? ভাইপো ভাইজি থাকা সত্ত্বেও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এত ভালোবাসেন কেন? তার কি সত্যিই একটা পিএইচডি ডিগ্রি আছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এমন অনেক রহস্য, এক এক করে সেই রহস্যের কথা বলবো এবং উত্তর দেব আজ। শুনুন এবং দেখুন পিনাক কি বলছে। নথি অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1955 সালের 5 জানুয়ারি। তবে তিনি মনে করেন এই জন্মদিনটা ঠিক নয়, দাবিও করেন যে আরো 5 বছর পরে তিনি জন্মেছিলেন। তবে সেই জন্মদিনটা কবে, তারিখটা কবে তা তিনি কখনো বলেন না। তিনি বলেন, আমি তো হোম ডেলিভারি, তার জন্য আমার জন্মের তারিখটা ঠিক জানা নেই। আবার এটাও বলেন যে আমি কখনো জন্মাইনি। আমি মনে করি আমি এখন জন্মাইনি, আসলে আমরা সব হোম ডেলিভারি। তো তৃণমূলে নবীন এবং প্রবীণ একটা দ্বন্দ্ব আছে। সেই প্রবীণ যারা, তাদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধরা উচিত, কারণ তিনি 70 পার করেছেন। কিন্তু তিনি বারবার বোঝাতে থাকেন 70 তিনি পার করেননি। কিছুদিন আগে তার দাদা অজিত বন্দ্যোপাধ্যায়কে সাক্ষী রেখে তিনি বলেছিলেন যে তার বাবা বয়সের এই গোলমালটা এমন করে দিয়ে গেছেন স্কুলে ভর্তি করার সময়, যাতে দাদা অজিতের থেকে মাত্র 6 মাসের ছোট। শুধু মুখে বলা নয়, তার যে আত্মজীবনীমূলক বই একান্তে, তাতে তিনি লিখে গিয়েছেন যে তার বয়স 5 বছর বাড়িয়ে রাখা রয়েছে। আমি বরং সেই বইটা দেখে তার 84 নম্বর পাতায় কি লেখা আছে আপনাদের একবার পড়ে শোনাই। মার কথা অনুযায়ী দুর্গাপূজার মহাষ্টমীর দিন সন্ধি পুজোর সময়ে আমার জন্ম। এর 3 দিন আগে থেকে নাকি শুরু হয়েছিল একটানা প্রবল বৃষ্টি। আমি চোখ খোলার পরেই নাকি বৃষ্টি থেমে যায়। দুর্গাপুজোর সময় জন্ম হলে সেটা সাধারণত হবে সেপ্টেম্বর বা অক্টোবর মাস, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনটা কিন্তু জানুয়ারি মাস বলে উল্লেখ করা আছে। আর সেই দিনেই তাকে বিভিন্ন জায়গা থেকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় এবং তিনি তাতে খুব একটা খুশি হন না। কিন্তু একটা প্রশ্ন উঠেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেন তিনি 1955 সালে নয়, তারও পরে 1960 সালে জন্মেছেন, সেই হিসাবে 1984 সালে তিনি যখন প্রথমবার লোকসভায় সাংসদ হলেন, তখন তার বয়স ছিল মাত্র 24 বছর। কিন্তু আমাদের দেশের নিয়ম অনুযায়ী 25 বছর না হলে কেউ লোকসভা ভোটে প্রার্থী হতে পারেন না। এই নিয়ে সেই সময় ডেকান হেরাল্ড একটা কপি করেছিল, সেখানে খবরে লেখা হয়েছিল মমতা এজ লাই কুড ওভার 84 পোল উইন। এটা অবশ্য মমতার একটা অন্য বই, মাই আনফরগেটেবল মেমোরিজ নামের আরেকটা বই আছে। সেই বইটি যখন প্রকাশিত হলো, তারপরে এই প্রশ্নটা ওঠে। এই বইতে মমতা লিখেছেন যে তার বাবা তার যখন খুব অল্প বয়স তখনই মারা যান। মাকে পরে জিজ্ঞেস করেছিলেন যে জন্মদিনটা ঠিক কবে, তখন মা তাকে একটি কুষ্ঠি দেখান, মানে জ্যোতিষীর তৈরি করা, সেখানে নাকি সঠিক জন্মদিনটা ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার দুটি বইয়ের কোনোটিতেই সেই যে সঠিক জন্মদিনটা কবে তা লেখেননি। আরো বড় কথা, এখন আর তার প্রমাণটাও নেই। ওই বইতেই লেখা রয়েছে যে তিনি বাড়ির সকলের সামনে সেই কুষ্টিটা আগুনে পুড়িয়ে দিয়েছিলেন। লেখাপড়ায় কি যায় আসে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যে তিনি কুশলী রাজনীতিক, সেই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আর তাতেই তিনি এই ক্ষমতার শীর্ষে, বাংলার ক্ষমতার শীর্ষে পরপর 3 বার মুখ্যমন্ত্রী। কিন্তু তার লেখাপড়া নিয়ে না নানা সময়ে নানা অভিযোগ ওঠে। সেই অভিযোগটা কেন ওঠে? আসলে উনি একবার বলেছিলেন উনি নাকি একই সাথে MA, BEd এবং LLB পাশ করেছেন। শুনুন। আমি যখন MA পড়তাম, আমি MA, BEd, LLB একসাথে করেছিলাম, তখন সিস্টেম ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে উল্লেখ করেছেন যে সেই সময়ে এরকম নাকি সিস্টেম ছিল। তো এই সিস্টেমটা সত্যি কবে ছিল, কখন ছিল আমি জানতে পারিনি। আমি পুরনো কয়েকজনকে এ নিয়ে প্রশ্ন করেছিলাম, তারা আমাকে সেভাবে কোনো উত্তর দেননি, বুঝলেন। তো মমতার পিএইচডি নিয়েও কিন্তু প্রশ্ন আছে। তবে তিনি এখন নামের আগে আর ডক্টরটা লেখেন না, নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর। এই কিছুদিন আগে উনি যখন লন্ডন সফরে যাচ্ছেন, তার আগে সাংবাদিক বৈঠক করে এই তার নামের আগে
ডক্টরেট ব্যবহার না করা নিয়ে তিনি কি বলেছিলেন? But ever I mention doctor before my name, doctorate, no, I don't mention. When they raise this issue, I stop, close this chapter. হ্যাঁ, তিনি এখন ডক্টরেট শব্দটা লেখেন না, কিন্তু 1984 সালে যাদবপুর লোকসভা আসন থেকে জিতে যখন তিনি কংগ্রেসের সাংসদ হলেন, হারিয়েছিলেন একবারে বড় ক্যান্ডিডেট সিপিএম এর সোমনাথ চট্টোপাধ্যায়কে, সেই সময় কিন্তু তখনকার সাংবাদিকরা বলেন দেওয়াল লিখন ছিল ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। কিন্তু এরপরে 1985 সালেই তার পিএইচডি ডিগ্রি নিয়ে প্রশ্ন ওঠে। ওই বছর মানে 85 সালের 2 মার্চ আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর যে ইংরাজি দৈনিক দ্য টেলিগ্রাফ একটা সংবাদে দাবি করে কংগ্রেস সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের পিএইচডি ডিগ্রি বোগাস, জাল। ইসলামিক ইতিহাস নিয়ে এমএ করা মমতার দাবি ছিল তিনি ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে, এটা আমেরিকার একটা বিশ্ববিদ্যালয় থেকে, রাষ্ট্র ও নীতির উপর মুঘল হারেমের প্রভাব এই নিয়ে গবেষণা করেছেন। কিন্তু টেলিগ্রাফের খবর অনুযায়ী সেখানে বলা হয় যে ইউনাইটেড স্টেটস এডুকেশনাল ফাউন্ডেশন ঘোষণা করে যে পূর্ব জর্জিয়া বিশ্ববিদ্যালয় নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্বই নেই। তবে তৃণমূলের অনেকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সত্যিই গবেষণাটা করেছিলেন, যদিও তিনি ঠকে যান। তাকে যা বলা হয়েছিল যেরকম ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন হয়, তারপর টাকা পয়সা ইত্যাদির কথা হয়েছিল, উনি দেননি, কিন্তু গবেষণাটি উনি করেছিলেন। কিন্তু আমার মনে না একটা প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় 100 বই আছে, কিন্তু তার এই যে মুঘল যারা বাদশাহ তাদের হারেম, সেই হারেমের উপর যে গুরুত্বপূর্ণ গবেষণাটি, সেটি কি কোনো পুস্তক আকারে মানে মুদ্রিত পুস্তক আকারে প্রকাশিত হয়েছে, কোনো ডিজিটাল বই, মানে কমপক্ষে পিডিএফ আমি না খুঁজেছি, জানেন আমি খুঁজে পাইনি। গত বিধানসভা নির্বাচনের সময় মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে মনোনয়ন জমা দিলেন নন্দীগ্রামে, তিনি সেই উনি তো পরে নন্দীগ্রামে হেরে গিয়েছিলেন, পরে ভবানীপুরে উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হিসেবে তাকে জিততে হয়, বিধায়ক পদ পেতে হয়, সেটা তিনি করেছেন। কিন্তু নন্দীগ্রামে তিনি যেদিনকে মনোনয়ন জমা দিতে গেলেন সেদিন তার পা ভেঙে গিয়েছিল। এই পা ভাঙাটা নিয়েও অনেক সমালোচক তারা মানে প্রচুর প্রশ্ন তুলেছিল, এবং কি মানে অনেকে দাবি করেন পা কি আদৌ ভেঙেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন তার পাটা থেতলে দেওয়া হয়েছিল। আপনারা অনেকেই জানেন না আমার শরীরে অনেক পার্টস নেই, পা দেখছেন পাদও ভেঙে দিয়েছিল, থেতলে দিয়েছিল। তিনি গোটা ভোটের প্রচার হুইল চেয়ারে করেছেন, হুইল চেয়ারে তার মিছিল হয়েছে, মঞ্চে মঞ্চে হুইল চেয়ারে গিয়েছেন, এবং নন্দীগ্রামে একদিন মানে ভোটের দিন তাকে দেখা যায় যে তার পাটা টেবিলের তলায়, তার ভাঙা পা প্লাস্টার করা অবস্থায় তিনি দোলাচ্ছেন। তখন একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল, সেই ভিডিওটা অবশ্য আমি যাচাই করে দেখিনি তার সত্যতা, কিন্তু এটা নিয়ে তখন অনেক জলঘোলা হয়েছিল। তবে যতই জলঘোলা হোক, ভোটের যেদিন ফল বেরোলো তখন দেখা যায় হুইল চেয়ারে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সোজা দাঁড়িয়ে আছেন, তার যে পাটা ভাঙা ছিল সেটা বোঝাও যাচ্ছে না, তা নিয়েও প্রচুর বিতর্ক। কিন্তু সেদিন যে ফলটা হয়েছিল তাতে এসব সমালোচনা, এসব বিতর্ক, এসব রহস্য কিচ্ছু ধোপে টেকেনি। মমতার পরিবার নিয়েও অনেক অভিযোগ, অনেক সম্পত্তির অভিযোগ, তারা অনেক কিছু সুযোগ পেয়েছেন, এরকম প্রচুর কিছু। মমতার মোট ভাইপো ভাইজির সংখ্যা 9, তার মধ্যে ভাইপো হচ্ছে 4 জন। এদের মধ্যে মমতার সব থেকে প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি এখন ডায়মন্ড হারবারের সাংসদ, একই সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু সকলে প্রশ্ন তোলেন, এত ভাইপো ভাইজি থাকতে অভিষেক কেন মমতার এত প্রিয়? নানা রকম কথা শোনা যায়, কিন্তু তৃণমূলের যাদের উপর নির্ভর করা যায় তারা বলেন যে ছোট থেকেই অভিষেক পিসির নেওটা ছিলেন, এবং ছোট থেকেই সকলে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে ডাকতেন, সেই জন্য অভিষেকও দিদি ডাক শুরু করেন। এবং মমতা যখন সাংসদ হয়ে দিল্লিতে থাকতেন, সেই একই সময় লেখাপড়ার সূত্রে অভিষেকও থাকতেন দিল্লিতে, ফলে তাদের মধ্যেই সম্পর্কের ঘনিষ্ঠতা, ভালোবাসা এবং অপত্য স্নেহ এটা নাকি সেই সময়েই গড়ে ওঠে, এবং তার জন্যই অভিষেককে রাজনীতিতে এনেছেন মমতা, বাকিদের নন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে রাজনীতিতে নিয়ে আসার কারণ হিসেবে
অন্য কথা বলেন। অনেকে বলে ওই তো দিদি এসে ভাইপোকে এমপি করে দিয়েছে, কিন্তু আপনারা অনেকেই জানেন না ও রাজনীতি করে 2 বছর বয়স থেকে। সিপিএম যখন আমায় মেরে চৌচির করে দিয়েছিল, অভিষেকের তখন 2 বছর বয়স, একটা ঝান্ডা নিয়ে বলতো দিদিকে মারলে কেন সিপিএম জবাব দাও। কংগ্রেসে থাকার সময় মানে 1996 সালের যখন ভোট, সেই সময় কংগ্রেস কাদের প্রার্থী করবে এইসব নিয়ে যখন বিতর্ক হচ্ছে, তখন কলকাতা দক্ষিণ কলকাতার গোপালনগরে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি একবার নিজের চাদর গলায় জড়িয়ে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। আসলে তখন তার বক্তব্য ছিল যে অধীর রঞ্জন চৌধুরী, শঙ্কর সিং, সুলতান আহমেদ, তিনি প্রয়াত হয়েছেন সদ্য, এইসব দুষ্কৃতী এদেরকে প্রার্থী করা যাবে না। যদিও কংগ্রেস সে দাবি মানেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ও আত্মহত্যার হুমকি দিয়েছিলেন, কিন্তু বাড়াবাড়ি কিছু তখন তিনি করেননি। পরে অবশ্য দেখা যায় অধীর রঞ্জন চৌধুরী বাদে মমতা যাদের যাদের দুষ্কৃতী বলে টিকিট দেওয়া উচিত নয় বলেছিলেন, তারা সকলেই তৃণমূলে যোগ দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ভোটের টিকিটও দেন। তো এসব নিয়ে অনেক বিতর্ক আছে, রহস্য আছে। যেমন একবার মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে পারিবারিক কোনো গোলমালেই হবে, তখন তিনি মুখ্যমন্ত্রী হননি, মাকে নিয়ে পার্টি অফিসে গিয়ে উঠেছিলেন, কয়েকটা দিন ছিলেন সেখানে। তারপরে তখন মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী এরা বলেন যে এখন মানে তখন বিরোধী দল তৃণমূল একদম উত্তপ্ত রাজ্য রাজনীতি, সিঙ্গুর নন্দীগ্রাম পর্ব চলছে সেই সময়টায়। তখন মমতা বন্দ্যোপাধ্যায় তপসিয়ায়, এখন যেটা ভেঙে নতুন পার্টি অফিস তৈরি হচ্ছে, ওখানে মাকে নিয়ে থাকতেন। তারপর তিনি চলে আসেন। এরকম পারিবারিক বিষয় নিয়ে বিতর্ক পরেও হয়েছে। কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তার মাথা ফেটে গিয়েছিল, বাড়ির ঘরের মধ্যে মাথা ফেটেছিল, নাকি রাস্তায় হাঁটতে গিয়ে তিনি হোঁচট খেয়ে পড়ে যান, এসব নিয়ে অনেক জল্পনা। তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তিও করতে হয় এবং খুব গুরুতর ক্ষত ছিল। তখনও নানা রকম রহস্য, নানা রকম জল্পনা বিরোধীরা তো বটেই, তৃণমূলের লোকেরাও করেছিল। কিন্তু এ বিষয় নিয়ে পরে আর না জল ঘোলা হয়নি, পরে সে বিষয়ে কেউ কিছু বলেও নি, কোনো উত্তর দেওয়া হয়নি। তবে আরজিকর কাণ্ডের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ তোলে বিরোধীরা, যে অভিযোগের কোনো জবাব তৃণমূল কংগ্রেস দেয়নি, দেওয়ার প্রয়োজন মনে করেনি। সেই সময় দক্ষিণ কলকাতার এক নামী চিকিৎসকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে। অনেকে বলতে শুরু করেন ওই চিকিৎসক নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বন্ধু, এবং স্বাস্থ্য দপ্তরটা নাকি বকলমে তিনি চালান। মানে বিতর্কটা এমন জায়গায় গিয়েছিল, শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই চিকিৎসকের নাম নিয়ে চ্যালেঞ্জও করেন মমতাকে। আমার কাছে গোছানো আছে ডাক্তার দাসের কীর্তি। ডাক্তার দাস কে হয় আমি বলে দেবো পরশুদিন। ভাইপো এসএসকেএম হসপিটালের সামনে দাঁড়িয়ে আমাকে ব্যক্তি আক্রমণ করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ম পরিচয় নিয়েও একবার রহস্য তৈরি হয়েছিল। 2017 সালে তিনি তখন ওড়িশায় গিয়েছিলেন, ভুবনেশ্বরে। তখন তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালি ক্যান্ডে তিনি জেলে ছিলেন এবং তাকে ভুবনেশ্বর এইমসে ভর্তি করা হয়েছিল। তো তাকে দেখতে গিয়েছিলেন মমতা। তারপর ঠিক ছিল পুরীতে গিয়ে জগন্নাথ মন্দিরে পুজো দেবেন, কিন্তু তাকে তিনি হিন্দু নন বলে জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছিল সেবায়িতদের একটা সংগঠন। তাদের বক্তব্য ছিল মমতা গোমাংস ভক্ষণের সমর্থক, অতএব তাকে ঢুকতে দেওয়া হবে না, আর পুরীর মন্দিরে হিন্দু ব্যতীত কাউকে ঢুকতে দেবার নিয়মটা নেই। এই পরিস্থিতিতে তখন শেষ পর্যন্ত তিনি জগন্নাথের কাছে গিয়েছিলেন, পুজো দিয়েছিলেন। তবে শোনা যায় সেই সময় তৎকালীন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সেটায় উদ্যোগ নেন, তিনি হস্তক্ষেপ করেন এবং ওই যে সেবায়িত সংগঠন শ্রী জগন্নাথ সেবায়িত সম্মিলনী, তাদের একজন সেবায়িতকে গ্রেপ্তারও করা হয়েছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে নিজের ধর্ম পরিচয়টাও দিয়েছিলেন। শুনুন একবার। सेकुलर पॉलिटिक्स को विश्वास करती हूँ। हम हिंदू में जन्म लिया है, लेकिन हम ऐसा हिंदुत्व नहीं करते हैं जो हिंदू को कलंक करते हैं। हम हिंदू को कलंक नहीं करते, हम हिंदू को प्यार करते हैं। সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়েও নিজের ধর্ম পরিচয় খুব জোর গলায় তিনি বলেছেন, এবং সেসব তো রহস্য জল্পনা, এগুলো আদৌ তার ধর্ম নিয়ে থাকার কথা নয়, নেই, কিন্তু তার আচার ব্যবহার নিয়েই এই প্রশ্নগুলো ওঠে। কিন্তু মুখ্যমন্ত্রীর যে অনেক গুণ আছে, সেই গুণ নিয়ে অনেক রহস্য ওঠে। মানে তিনি নিজেই তৈরি করেন। তিনি একবার বলেছিলেন ট্রেডমিলে হাঁটতে হাঁটতে আমি বাজেট বানিয়ে ফেলি। কিন্তু এমনিতে তার আঁকা ছবি শুধু আঁকেন না, উনি গান লেখেন, গানে সুর দেন এবং গান
তিনি গেয়েছেন অনেক গান, সেই সঙ্গে কবিতা, ছড়া, গদ্য সবকিছু লিখেছেন, এমনকি উর্দু শায়রি পর্যন্ত ওনার লেখা বই রয়েছে, 150 বই রয়েছে তার। অনেকে আবার বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বইয়ের নামের মধ্যেও কিছু রহস্য আছে। কেউ কেউ বলেন মুখ্যমন্ত্রীর যে একটা বিখ্যাত বই আছে কথাঞ্জলি, এটা রামকৃষ্ণ কথামৃত এবং রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, এই দুটো থেকে নিয়ে কথাঞ্জলি। আবার রবীন্দ্রনাথের যেমন গীতবিতান, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে কবিতা বিতান। কিন্তু এসবের থেকেও বড়, বাংলা ভাষায় তিনি একবার শব্দও তৈরি করেছেন নতুন। সেই শব্দটা তিনি করেছিলেন একটা বাংলা নববর্ষে, মাফ করবেন, বাংলা নববৈশাখে বলেছিলেন। আপনাদের সকলকে আমি শুভ নববৈশাখের শুভ নন্দন জানাচ্ছি। এত রহস্য বললাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সবচেয়ে বড় যেটা রহস্য, সেটা তার এত জনপ্রিয়তা কেন। তার দলের বিরুদ্ধে অনেক অভিযোগ, তাতে তার মদত আছে এমন অনেক অভিযোগ, তার পরিবার দুর্নীতিতে যুক্ত এমন অনেক অভিযোগ, তবু তার জনপ্রিয়তা কমে না, এও এক রহস্য। আর এর মনে হয় উত্তর একটাই, তিনি তার কথার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে, আমজনতাকে বোঝাতে পারেন আমি তোমাদেরই লোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের রহস্য নিয়ে এই আলোচনা কেমন লাগলো জানিয়ে কমেন্ট করুন, লিখুন মনের কথা। আর ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের। আর আপনারা সবাই ভালো থাকুন।